শান্ত, মেয়েদের খাবার ঘরে নিয়ে যা, ঠাকুর মশাইকে বলবি ওদের খেতে দিয়ে দি। চলো বলি নিয়ে। হে বীরেশ্বর, হে দেবাদিদেব, তুমি আমাকে এত দিয়েছ, সুখ সম্পদ, স্বামী সংসার, কিন্তু নারীর যে গৌরব পুত্র, তার থেকে আমাকে বঞ্চিত করে রেখেছ কেন? আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। আমি এখন গঙ্গা স্নানে যাবো। এত ভোরে? আজ মকর সংক্রান্তি, আর তারপর বাড়িতে খোকা হয়েছে। খোকা, যা যা মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। আর কেষ্ট, যা অপর থেকে গামছা কাপড় নিয়ে আয় স্নানের। 2025-এর 12ই জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে বিবেকানন্দের 163তম জন্মদিন। দিগদর্শনের এবারের পর্বে তাই বিবেকানন্দ, তাকে নিয়ে একটি সিরিজ কয়েকটি পর্বে। শীর্ষক ভিন্ন চোখে বিবেকানন্দ। আজ প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। 1863 দিনটি ছিল মকর সংক্রান্তি। উত্তর কলকাতার সিমলেপাড়ায় গৌরমোহন মুখার্জি লেনের 3 নম্বর বাড়িতে জন্মেছিলেন বিবেকানন্দ। বেঁচেছিলেন মাত্র 39 বছর। বলা হয় রামকৃষ্ণদেব নারায়ণের অবতার, আর বিবেকানন্দের মা যেহেতু শিবকে স্বপ্নে পেয়ে পুত্র লাভ করেছিলেন এবং নারীর মাতৃজন্ম সার্থক করেছিলেন, এমনটাই তো শুনলেন বীরেশ্বর বিবেকানন্দ ছবির দৃশ্যে, সেহেতু বিবেকানন্দ হলেন শিবের অবতার। অর্থাৎ রামায়ণে নারায়ণের অবতার রামচন্দ্র, আধুনিক যুগেও নারায়ণের অবতার রামকৃষ্ণ। রামায়ণে প্রধান ভক্ত ছিলেন হনুমান, আর আধুনিক যুগে প্রধান ভক্ত বিবেকানন্দ। দুজনকেই বলা হয়েছে শিবের অবতার, অর্থাৎ মূল ঈশ্বর নারায়ণ স্বয়ং শ্রী বিষ্ণু, তারই অনুগত শিব। সে যাই হোক, দেশ ছাড়িয়ে বিদেশেও বিবেকানন্দের দর্শন সমাদৃত। বিবেকানন্দের পরিচয় গায়ক, দার্শনিক, লেখক ও অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণের প্রধান শিষ্য। রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তরা বহু নামে ভূষিত করেছেন বীরেশ্বর ওরফে বিলে, নরেন্দ্রনাথ ওরফে নরেন, বি বিদিশানন্দ ওরফে বিবেকানন্দকে। কেউ বলেন বীর সন্ন্যাসী, কেউ বলেন যুগমানব, কেউ বলেন ভারতীয় সাম্যবাদের প্রতীক। অবশ্য একথা মানতে কোনো দ্বিধা নেই, বিবেকানন্দ আমেরিকায় আমার প্রিয় ভাই বোনেরা এই সম্ভাষণ দিয়ে সেখানকার মানুষের মন জয় করেছিলেন। কিন্তু বিবেকানন্দকে ঈশ্বর বানিয়ে ফেলার যৌক্তিকতা কতটা? বিবেকানন্দ সিরিজের কয়েকটি পর্বে আমরা একটু বিশ্লেষণ করে দেখব নরেন্দ্রনাথ থেকে বি বিদিশানন্দ, বি বিদিশানন্দ থেকে বিবেকানন্দ হয়ে ওঠার পথে কিছু তথ্য ও বিশ্লেষণ। কিছুদিন আগে রামকৃষ্ণ প্রসঙ্গে একটি পর্ব তৈরি করার পর অসংখ্য মানুষ যেমন লাইক দিয়ে সমর্থন করেছেন, অনেকে আবার কঠোর সমালোচনাও করেছেন। দুটোই উপভোগ করেছি, কিন্তু অনেকে সমালোচনার বদলে অহেতুক শালীনতার মাত্রা ছাড়িয়েছেন। ঈশ্বরের সমালোচনায় যারা নারাজ, তারা কেন অসহিষ্ণু হন বুঝে ওঠা মুশকিল। এই সিরিজেও আমরা বিবেকানন্দের বিশ্লেষণ করব একটু ভিন্ন চোখে, কিন্তু কোনোটাই দিগদর্শনের নিজস্ব মতামত নয়। যা বলবো, যা শুনবো, সবই লিখিত গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে। কোনো গ্রন্থই কিন্তু নিষিদ্ধ নয়। এমনকি এমনও কিছু তথ্যসূত্র থাকবে যা বলেছেন বিবেকানন্দ স্বয়ং। একটু ধৈর্য ধরে দেখুন সিরিজের প্রতিটি পর্ব। আশা করি আমাদের বক্তব্যে কোনো খাত পাবেন না। তবে আবারও বলছি, সমালোচনাও আমরা সাদরে গ্রহণ করব। নাট্যকার গিরিশ ঘোষের ভাষা ধার করে বলতেই পারি,
পুরস্কার তিরস্কার, কলঙ্ক কণ্ঠের হার। আর সময় নষ্ট না করে চলুন সোজাসুজি প্রসঙ্গে ফিরে যাই। বিবেকানন্দ সম্পর্কে যুক্তিবাদীদের অভিযোগ, তিনি সকালে যা বলতেন বিকেলেই নাকি উল্টো কথা বলতেন। যেমন যৌবনের শুরুতে তিনি অর্থাৎ 1881 থেকে 1884 পর্যন্ত ব্যান্ড অফ হোপ নামে এক সংগঠনের পক্ষে যুব সমাজের ধূমপান ও মদ্যপানের বিরোধী কাজে যুক্ত ছিলেন। অথচ পরবর্তী জীবনে তিনি চুরুট খেতেন। আমেরিকার ধর্মসভায় গিয়ে যার বাড়িতে উঠেছিলেন সেখানেও আসত তার বিশেষ বিশেষ ব্র্যান্ডের চুরুট। এই সম্পর্কে আশিস লাহিড়ী তার স্বামী বিবেকানন্দ ও বাঙালির সেকুলার বিবেক নামক একটি বইতে 72 পৃষ্ঠায় লিখেছেন, মুশকিল হচ্ছে 1894 সালে তিনি স্বয়ং অত্যন্ত উচ্ছ্বাস ভরে যে কথা বলেছিলেন তাতে বিলাসিতা না হোক রীতিমতো আয়েশি জীবনযাত্রার ছবি ফুটে ওঠে, যার খরচ বহন করতেন তার বিদেশি ভক্তবৃন্দ। 1894 সালে চিকাগো থেকে স্বামী রামকৃষ্ণানন্দকে তিনি লিখেছিলেন, এদেশে একটা চুরুটের দাম 1 টাকা, একবার ঠিকা গাড়ি চললে 3 টাকা, একটা জামার দাম 100 টাকা, 9 টাকা রোজ হোটেল, প্রভু সব জুগিয়ে দেন। এদেশের সব বড় বড় লোকের বাড়িতে যত্ন করে নিয়ে যাচ্ছে, উত্তম খাওয়া পড়া সব আসছে। এই পত্রটি 148 নম্বর। 1896 সালে পল ডয়সেনের বিবরণটিও তার অসন্ন্যাসী সুলভ জীবনযাত্রার সাক্ষ্য। যুক্তিবাদীদের আরও বক্তব্য, রামকৃষ্ণের মৃত্যুর পর আটপুরে তার গুরু ভাইয়ের বাড়িতে বড়দিনের ছুটি কাটাতে গিয়ে 24শে ডিসেম্বর খ্রিসমাস ইভে বিরজাব্রত পালন করে বি বিদিশানন্দ নাম নেন বিবেকানন্দ। তার বাকি 8 গুরু ভাইরাও সন্ন্যাস নাম নেন, কিন্তু সন্ন্যাস নাম বিবিদিশানন্দ ত্যাগ করলেন বিবেকানন্দ। তিনি ত্যাগ করলেন তার আমেরিকা যাওয়ার টাকা যিনি জুগিয়েছিলেন রাজস্থানের ক্ষেত্রী মহারাজের ইচ্ছায়। প্রশ্ন, সন্ন্যাস নাম কি ত্যাগ করা যায়? এমন বহু প্রশ্ন যুক্তিবাদীরা তোলেন। সেসব নিয়েই বাকি কয়েকটি পর্ব থাকবে। বিবেকানন্দের গৃহী জীবন নিয়েই শুরু করা যাক। এই প্রসঙ্গে আমরা প্রখ্যাত লেখক সাহিত্যিক শঙ্কর, সঞ্জীব চট্টোপাধ্যায়, সাংবাদিক লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও গবেষক নিরঞ্জন ধরের রচনাকে সামনে আনব। এছাড়াও অন্যান্য লেখকদের বক্তব্যও তুলে ধরব। নিরঞ্জন ধরের বইটির প্রকাশক উৎস মানুষ, একটি পত্রিকা। সম্পাদনায় ছিলেন প্রথমে প্রয়াত যুক্তিবাদী অশোক বন্দ্যোপাধ্যায়। পর্বগুলিতে কয়েকজন যুক্তিবাদীর সাক্ষাৎকারও থাকবে। প্রথম পর্বে দেখব চলুন সাহিত্যিক শঙ্কর কি লিখেছেন। সাহিত্যিক শঙ্কর সংবাদ প্রতিদিন পত্রিকার 9 জানুয়ারি 2022-এর একটি রবিবাসরীয় সংকলনে লিখলেন, প্রমোদাবাবুকে লেখা প্রথম চিঠিতে আমাদের স্বামীজি দাস নরেন্দ্র, কয়েক মাস পর আটপুরে লেখা মহেন্দ্রনাথ গুপ্তর চিঠিতে তিনি আপনার নরেন্দ্রনাথ, একই সময় বলরাম বসুর কাছে বৈদ্যনাথ ধাম থেকে লেখা চিঠিতে তিনি বংশোদ্ভূত নরেন্দ্রনাথ, পরের বছর এলাহাবাদ থেকে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে লেখা চিঠিতে তোমার নরেন্দ্রনাথ ইতি বিবেকানন্দ নামটি প্রথম দেখছি। প্রাণাধিকেশু গঙ্গাধর বা স্বামী অখণ্ডানন্দকে গাজীপুর থেকে লেখা এক চিঠিতে তারিখ ফেব্রুয়ারি 1890। আধ্যাত্মিক চিন্তার সঙ্গে মা ও ভাইদের চিন্তা লুকিয়ে না রেখে নরেন্দ্রনাথ আরও 6 মাস আগে প্রমোদানন্দকে জানাচ্ছেন, এরা আমরা বড়ই দুস্থ, জাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছেন। মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এবার মকদ্দমা শেষ হইয়াছে, কিছুদিন কলকাতায় থাকিয়া সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় লইতে পারি। 10 দিন পরের চিঠিতে গোলযোগ প্রায় সমাপ্ত। একটি জমি বিক্রয় করিবার জন্য দালাল লাগাইয়াছি। আপনি 20 টাকার এক কেতা নোট পাঠাইয়াছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মাতা ভ্রাতাদির সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল। গাজীপুর থেকে অখণ্ডানন্দকে লেখা এক চিঠিতে মঙ্গলাকাঙ্ক্ষী নরেন্দ্র সোজাসুজি তার জীবনের মূল মন্ত্র ব্যাখ্যা করেছেন, যেখানে যাহা কিছু উত্তম পাই তাহাই শিক্ষা করিব। হাদু ভট্টাচার্য তাই তো বলেছিলেন, চিঠিগুলো খুঁটিয়ে পড়লে বিবেকানন্দকে বোঝা খুব সহজ হয়ে উঠবে। শঙ্কর
তার অচেনা অজানা বিবেকানন্দ গ্রন্থের ২৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যৌথ পরিবারের বিষাক্ত পরিবেশে তিনি বিরক্ত ভুবনেশ্বরী ও পুত্রকন্যাদের নিয়ে বিশ্বনাথ তার মৃত্যুর আগের বছরে ছাতুবাবু বাজারের কাছে ৭ নম্বর ভৈরব বিশ্বাস লেনে একটি বাড়ি ভাড়া করে উঠে যান। পরে তিনি সপরিবারে আবার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে ফিরে আসেন। বিশ্বনাথ পরিবারের এই ফিরে আসায় উকিল খুড়ো তারকনাথ তেমন খুশি হননি বলেই শোনা যায়। বিবেকানন্দের স্কুল জীবন শুরু 1871 সালে বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে, সেখানে 1877 পর্যন্ত। তারপর পিতা বিশ্বনাথ দত্তের ওকালতির পেশার জন্য তাকে যেতে হয় মধ্যপ্রদেশের রায়পুরে, সেখানেই যেতে হয় বিবেকানন্দকে। সে 2 বছর কিন্তু কোনো স্কুলেই ভর্তি হননি বিবেকানন্দ। এমনটাই রাজাগোপাল চট্টোপাধ্যায় তার ভারতের স্বামী বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন। কলকাতায় ফেরার পর বিবেকানন্দ কোন স্কুলে ভর্তি হন তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, কিন্তু রাজাগোপাল চট্টোপাধ্যায় লিখেছেন আবার বিবেকানন্দকে তার পিতা মেট্রোপলিটন স্কুলে ভর্তি করতে নিয়ে গেলে তারা প্রথমে আপত্তি করলেও পরে বিশ্বনাথ দত্তের অনুরোধ রক্ষা করেন। 1879 সালে স্কুলের সর্বশেষ পরীক্ষায় বিবেকানন্দ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর প্রেসিডেন্সি কলেজ। তথ্য বলছে কলেজে তিনি অনিয়মিত থাকায় বিএ পরীক্ষায় তাকে সুযোগ দেওয়া হয়নি। বিবেকানন্দ তখন বাধ্য হন প্রেসিডেন্সি কলেজ ছেড়ে বাড়ির কাছে হেদোর উল্টো দিকে জেনারেল অ্যাসেম্বলি, এখন যা স্কটিশ চার্চ কলেজ, সেখানে ভর্তি হতে। সেখান থেকেই 1885 সালে বিএ পাশ করেন। প্রশ্ন, অনেক জায়গায় বলা হয় ছোট থেকেই নাকি তিনি মেধাবী ছিলেন, একবার যা পড়তেন সেটা মনে রাখতেন। অথচ প্রবেশিকা পরীক্ষার রেজাল্টে বলা হয়েছে 100-র মধ্যে ইংরেজিতে পান তিনি 47, সংস্কৃতে 76, ইতিহাসে 45, গণিতে 38, মোট 400 নম্বরের মধ্যে 206, অর্থাৎ 50% কাছাকাছি। এরপর 1881 সালে প্রথম বর্ষের বিএর পরীক্ষায় তার রেজাল্ট ছিল ইংরেজিতে 46, সংস্কৃতে 36, ইতিহাসে 56, গণিতে 40, ফিলোসফিতে 17, সাইকোলজিতে 34, মোট 500 নম্বরের মধ্যে 229। বিএ ফাইনাল পরীক্ষায় বিবেকানন্দ পেয়েছিলেন ইংরেজিতে 56, সংস্কৃতে 43, ইতিহাসে 56, গণিতে 61, সাইকোলজিতে 45, মোট 500-র মধ্যে 261। মা, ওইখানটা পড়ো না। কোনখানটা রে? যেখানে বীর হনুমান গন্ধবর্ধন পর্বত তুলে নিয়ে মা। 64 যোজন সেই গিরি বড় কান, এক টানে উবাল্লু বীর হনুমান, দুয়াতে দরিয়া পর্বত দিল নাড়া, 64 যোজন ওঠে পর্বতের গোড়া। বাহ, একবার শুনেই তোর মুখস্থ হয়ে গেছে। দিদি, এ ছেলে তো ব্যারিস্টার হবেই হবে। এই না কি? ও ঠাসরাতি? আরে আজ বাদে কাল তোর পরীক্ষা, পড়ার বই না পড়ে এসব পড়ছিস? আরে দূর, পরীক্ষাটা কিছুই নয়, আর পাস করাই তো জীবনের প্রধান উদ্দেশ্য নয়। পাসটা শুধু করতে হবে, তার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়া উচিত। তা অবশ্য ঠিক, তার উপর তোর যা মেধা, তুই তো পাতার প্রথম লাইন পড়লেই বুঝতে পারিস যে বাকিটা কি আছে। আজ এই পর্যন্ত। এরপরে দ্বিতীয় পর্বের জন্য চোখ রাখুন দিগদর্শনের পাতায়। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।